শহীদ মিনারে দেওয়া বক্তব্য পোস্টার জাতীয় ঐক্যে বাধা হতে পারে বললেন অ্যানি। শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। 14 দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয় জানালেন উপদেষ্টা রেজওয়ানা। 2025 সালের অগ্রাধিকার 16 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার বললেন চিফ প্রসিকিউটর। সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। স্বৈরাচারের দোসর তকমায় চাপে পড়া জাপার প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বছরের প্রথম দিনে বিশ্বে মানুষ 809 কোটি। দর্শক, রাতের আয়োজনে থাকছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শহীদ মিনারে মঙ্গলবার দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অ্যানি বলেন, শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমতে বাধা সৃষ্টি করতে পারে। মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুভবৃদ্ধির উদয় হোক। এখনো বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবিও জানান অ্যানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এর সাথে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। 14 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রেজওয়ানা বলেন, যে কোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত। 14 দিনের মধ্যে অসম্ভব নয়। সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন, কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ। যারা ঘৃণ্য অপরাধ করেছে 2025 সাল, সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই আশা প্রকাশ করেন। তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং 2025 সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োজন একটি সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য। সে তদন্ত কার্য এখন চলমান আছে। তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে। সব পাঠ্য বই কবে নাগাদ শিক্ষার্থীদের দেওয়া যাবে তার প্রতিশ্রুতি দিতে অপারগতা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। একই সঙ্গে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন 15 জানুয়ারি, আর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন 30 জানুয়ারির মধ্যে সব বই দেওয়া যাবে। আমি কিন্তু সুনির্দিষ্ট কোনো কমিটমেন্ট দেব না। পাঠ্য বই কবে ছাপা শেষ হবে তা নিয়ে আমি কিছু বলবো না। বই ছাপার প্রক্রিয়াটা সম্পর্কে কিছু কথা বলবো। আমি মনে করি পাঠ্য বই ছাপার কাজটা এবার শেষ পর্যন্ত যুদ্ধের মতো হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারের দোসর তকমাতে চাপে পড়া জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। রাষ্ট্র ক্ষমতায় থেকে ১৯৮৬ সালের ১ জানুয়ারি হুসেইন মোহাম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৮ সাল থেকে পরের ৪টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট ও সমঝোতা করে অংশ নেয় জাতীয় পার্টি। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে ৩৪ এবং রাতের ভোট খ্যাত ২০১৮ সালের নির্বাচনে ২২ আসন পেয়ে বিরোধী দল হয় জাতীয় পার্টি। সব সময় সরকারের সঙ্গে থাকা জাপা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ৩ নির্বাচনের ভূমিকায় স্বৈরাচারের দোসর আখ্যা পেয়েছে। দলটির কার্যালয়ে হামলা হয়েছে, নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ভোট ও মাঠের রাজনীতিতে দিনে দিনে দুর্বল জাপা ঘোষণা দিয়েও কর্মসূচি পালন করতে পারছে না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে দেশের প্রখ্যাত ৬ জন আলেমে দিন সহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। এই মাহফিল নিয়ে যশোর সহ এর আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ, আগামীকাল এবং আগামী ৩রা জানুয়ারি যশোর শহরের পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে এ মাহফিল চলবে। ৩ দিনব্যাপী এই তাফসিরুল কুরআন মাহফিলে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। আজ আয়োজনের প্রথম দিন নির্ধারিত সময়ের আগে দুপুরেই হাজারো মানুষের সমাগম ঘটে মাহফিল স্থানে। রাত বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মাহফিলে। বর্ণাঢ্য আয়োজনে যশোরের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকেই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের লালদিঘির পাড় দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরের কারবালায় শায়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এই সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলামের স্মৃতিতে তার পরিবারের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলার কাইবা ইউনিয়নের বাগাসটা বকুলতলায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণের শুভ সূচনা হয়। কাইবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও বেলতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় আয়োজনে 1000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বিদায়ী বছরে বিশ্বব্যাপী 7 কোটি 10 লাখের বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। মার্কিন জনশুমারি অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি বিশ্বের জনসংখ্যা দাঁড়ানোর কথা 809 কোটিতে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের তুলনায় 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সামান্য কম। বিদায়ী বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 0.9%। নতুন বছরে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে জন্মহার 4.2 ও মৃত্যুহার 2.0 হতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।